প্রিয় শিক্ষার্থী, স্কুল অফ ইংলিশ গ্রামারের নতুন আরেকটা এপিসোড নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমাদের আজকের যে টপিক সেটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব নেসেসারি। তো আজকের টপিকে আমরা যাব একটা উদাহরণের মধ্য দিয়ে। দেখো, আমি এখানে একটা উদাহরণ লিখেছি, আই ম্যাঙ্গো। সেন্টেন্সটা শুনেই তোমরা বুঝতে পারছো এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, তাই না? আই ম্যাঙ্গো হোয়াট? আমি আমের প্রতি কি? আমি আম ভালোবাসি, না আমি আম পছন্দ করি, নাকি আমি আম খাই? দেখো, সেটা এখানে মেনশন করা নেই। অর্থাৎ আমের প্রতি আমার যে অ্যাকশন বা আমের প্রতি আমার যে কাজ, সেই কাজটা এখানে বলা নেই। দেখো, তাহলে যে কোনো একটা কাজ, ধরো আমি যেগুলো বললাম, আমি আম খাই না পছন্দ করি, যদি একটা লিখে দিই, দেখো যদি আমি লিখি যে আই লাইক ম্যাঙ্গো, তখন দেখো এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হচ্ছে, তাই না? অর্থাৎ এই যে অ্যাকশন, আমের প্রতি আমার অ্যাকশনটা হচ্ছে কি না লাইক, আমি আম পছন্দ করি। তাহলে এই অ্যাকশনটাকে, এই লাইকটাকে ইংরেজি গ্রামারের ভাষায় কি বলি আমরা? ভার্ব, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় ক্রিয়া, তাই তো? এই ভার্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের ভিডিওটি। তো দেখো, এই ভার্ব শব্দটা আসছে ল্যাটিন শব্দ ভার্বাম থেকে। ওকে, ভার্বাম। ভার্বাম এটি একটি ল্যাটিন শব্দ এবং এর অর্থ হলো অ্যাকশন অর স্টেট অফ বিইং, অর্থাৎ হওয়া বোঝায়। স্টেট অফ বিইং মানে হচ্ছে কি হওয়া, অথবা অ্যাকশন মানে করা, যেমন টু ডু, এগুলো অর্থাৎ টু ডু অর স্টেট অফ বিইং, হওয়া বোঝায় বা করা বোঝায়, সেটাই হচ্ছে ভার্বাম। এবং এখান থেকে আসছে আমাদের এই ভার্ব কথাটি, ল্যাটিন শব্দ ভার্বাম থেকে। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি? যে শব্দের দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বোঝায়, সেটাকেই আমরা ইংরেজিতে বলবো ভার্ব। ওকে স্টুডেন্টস, এবার নেক্সট দেখো, এবার আমরা যে ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে, সেই ক্লাসিফিকেশনগুলো আমরা এবার একটু দেখে নেব। ক্লাসিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব। ক্লাসিফিকেশন দেখো আমি লিখেছি এখানে, অ্যাকর্ডিং টু রোল অফ এ ভার্ব, অর্থাৎ একটা ভার্বের ভূমিকা অনুসারে আমরা তাকে দুই ভাগে ভাগ করে থাকি সাধারণত। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল কথার অর্থ হলো প্রধান ভার্ব বা স্বাধীন ভার্ব। নামটা শুনে আমরা বুঝতে পারছি যে ভার্বগুলো বাক্যে স্বাধীন হিসেবে কাজ করে, স্বাধীন ভার্ব হিসেবে কাজ করে। ওকে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি কথার অর্থই হলো হেল্পিং, অর্থাৎ হেল্পিং মানে হলো সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। দেখো কিভাবে হেল্প করছে, এই যে তিনটে আমি এক্সাম্পল লিখেছি, এখানে তিনটে দেখো সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলোতে দুটো করে ভার্ব রয়েছে। দে আর প্লেয়িং, আর একটা ভার্ব, প্লেয়িং একটা ভার্ব, হ্যাজ একটা ভার্ব, বট একটা ভার্ব। এইভাবে দেখো আমি সার্কেল করেছি এবং বক্স করেছি। তো দেখো এই যে প্লেয়িং, বট, কিল্ড, এই ভার্বগুলোর উপরই দেখো এই সেন্টেন্সটির অর্থ নির্ভর করছে। যেমন দে আর প্লেয়িং চেস, তারা দাবা খেলে, প্লেয়িং খেলে। আবার বট মানে কেনা, সে একটি পেন কিনেছিল। তাহলে দেখো এই যে এই ভার্বগুলো এই বাক্যের অর্থ সম্পূর্ণ করছে। এবং এই সার্কেল করা যে ভার্বগুলো রয়েছে, এই সার্কেল করা ভার্বগুলো দেখো, যেমন আর, হ্যাজ এবং ইজ, এরা এদের কি নির্ণয় করছে? মুড বা এদের টেন্স এবং এদের ভয়েস নির্ণয় করতে সাহায্য করছে। সেই জন্য এদেরকে বলা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অর্থাৎ যে সমস্ত ভার্বগুলো বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং স্বাধীনভাবে তা কাজ করে, তাদেরকে আমরা বলছি প্রিন্সিপাল ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্বের মুড বা ভয়েস বা টেন্স গঠনে সাহায্যকারী ক্রিয়াদেরকে আমরা কি বলছি? অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবার এটা গেল আমাদের প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এবার আমরা প্রিন্সিপাল ভার্বকে কয় ভাগে ভাগ করা যায় দেখব, এবং অক্সিলারি ভার্বের যে স্টেজগুলো আছে বা অক্সিলারি ভার্ব কী রকমের হয় সেগুলো আজকে আমরা দেখব। তাহলে চলো নেক্সট প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমরা পড়বো। আমরা বললাম ভার্বকে রোল ওয়াইজ দুই ভাগে ভাগ করা হয়, তাই না? তার মধ্যে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে একটা। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করছি আমরা, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। অর্থাৎ বর্তমান, অর্থাৎ যার মধ্যে কর্ম বর্তমান। মানে হচ্ছে নিজস্ব বা বর্তমান। ঠিক আছে, অর্থাৎ যে, তার মানে কি, যে ভার্বের মধ্যে একটা কর্ম থাকে। এবার প্রশ্ন হলো যে কর্ম কি? অর্থাৎ দেখবে ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই সেটাই হচ্ছে আমাদের কর্ম। ওকে, যেমন ধরো আমি যদি বলি সি রিডস আ নভেল, সে কি পড়ে? নভেল পড়ে। আবার দ্য ম্যান ইজ প্লেয়িং টেনিস, মানুষটা কি খেলে? টেনিস খেলে। অর্থাৎ যখন আমরা এই ভার্বকে, দেখো ভালো করে আমরা কর্তা মানে কর্ম কিভাবে বুঝতে পারবো, দেখো আমরা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের কর্ম। ওকে, তাহলে দেখো এই যে ভার্বগুলো রিডস,
প্লেয়িং এই ভার্বগুলোকে যদি আমরা প্রশ্ন করি সে কী পড়ে, উত্তর আসবে নভেল। আবার যদি আমি প্রশ্ন করি সে কী খেলে, উত্তর আসবে টেনিস। অর্থাৎ দেখো এই সমস্ত ভার্বগুলোর একটা অবজেক্ট রয়েছে, এইগুলো হচ্ছে তোমার কি অবজেক্ট, OBJ। অর্থাৎ যে সমস্ত ভার্বের একটা অবজেক্ট থাকে বাংলায় বলা হয় কর্ম। অর্থাৎ যে সমস্ত ভার্বের একটা অবজেক্ট বা কর্ম থাকবে তাদেরকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। একইভাবে ইনট্রানজিটিভ অর্থাৎ অকর্মক্রিয়া, দেখো নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে সমস্ত ভার্বের মধ্যে কোনো কর্ম থাকবে না। যেমন ধরো এখানে আমি যদি বলি শি ইজ লাফিং, এখানে আমরা ইজকে প্রশ্ন করতে পারবো যে কি লাফিং বা কাকে, তারপর আবার যদি শি ইজ সুইমিং, কাকে সুইমিং মানে কাকে সাঁতার কাটে, তাহলে দেখো উত্তর পাচ্ছি না কিছু আমরা। অর্থাৎ এখানে আমাদের কোনো অবজেক্ট নেই। তাহলে যে সমস্ত ভার্বগুলোর মধ্যে কোনো অবজেক্ট থাকে না সেগুলোকে আমরা বলবো কি অকর্মক্রিয়া। তাহলে ডেফিনেশনটা কি, ভার্ব উইথ অবজেক্ট ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব এবং ভার্ব উইদাউট অবজেক্ট ইজ কল্ড ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, নেক্সট এবার আমরা তাহলে প্রিন্সিপাল ভার্বটা বুঝতে পারলাম। এবার দেখো আমরা অক্সিলারি ভার্বটা বুঝবো। দেখো অক্সিলারি ভার্বের এমনি কোনো ক্লাসিফিকেশন নেই, কিন্তু এর অনেকগুলি প্রকার রয়েছে। দেখো যেমন টু বি অর্থাৎ হওয়া বোঝাতে, টু হ্যাভ অর্থাৎ থাকা বা আছে ব্যবহার করতে। যেমন দেখো আমি লিখছি এবার অক্সিলারি ভার্বটা, এই যে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আচ্ছা, অক্সিলারি ভার্বটা দেখো এর এমনি কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ নয়, অর্থাৎ কিন্তু এগুলো এমনি এর প্রকার। দেখো টু বি অর্থাৎ হওয়া বোঝাতে যে ভার্বগুলো ব্যবহার করি, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, অয়ার, এগুলো, ঠিক আছে, আমি আর লিখছি না। টু বি অর্থে যে ভার্বগুলো ব্যবহার করা হয় অর্থাৎ এইগুলো হতে পারে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আবার নেক্সট টু হ্যাভ অর্থাৎ আছে অর্থে, যেমন হ্যাভ, হ্যাজ, এই ভার্বগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, এই ভার্বগুলো ব্যবহার করি। আবার একটা হলো নেক্সট টু ডু অর্থাৎ করা বোঝাতে, যেমন ডু ভার্বটা ডু, ডাজ, ডিড, ঠিক আছে, টু ডু। এবার হলো আর একটা নেক্সট হচ্ছে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি অর্থাৎ যে অক্সিলারি ভার্বগুলো প্রধান ক্রিয়ার অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের মুড গঠন করে, যেমন ক্যান, ঠিক আছে, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই সমস্ত ভার্বগুলোকে আমরা বলছি মডাল অক্সিলারি। এবং এদেরকে মডাল অক্সিলারি বলা হয় কারণ এরা প্রিন্সিপাল ভার্বের মুড গঠন করে, ঠিক আছে। আমরা পরে সেগুলো আরও বুঝতে পারবো, আরও ভালো করে পড়বো যে মুড জিনিসটা কি, ঠিক আছে। অর্থাৎ অক্সিলারি ভার্বগুলি, যে সমস্ত অক্সিলারি ভার্বগুলি প্রিন্সিপাল ভার্বের মুড বা সেন্টেন্সের মুড গঠন করে, তখন সেগুলোকে আমরা বলবো মডাল অক্সিলারি। এবং এরা কখনো একা কাজ করতে পারে না। যেমন আমি যদি বলি যে আমি করতে পারি, আই ক্যান ডু, অর্থাৎ দেখো ক্যানের পরে আমাকে একটা আই ক্যান ডু, আই ক্যান গো, দেখবে এই ক্যান ভার্বগুলো অর্থাৎ যত মডেল আছে এদের পরে আর একটা আমাকে এক্সট্রা ভার্ব দিতেই হবে, তা না হলে কিন্তু এরা সেন্টেন্সে কোনো মতে এদেরকে ব্যবহার করতে আমরা পারবো না। ওকে, নেক্সট তাহলে আমরা দেখো অক্সিলারি ভার্বের অ্যাপ্লিকেশন বা মানে কি কি ভাগ হয় সেগুলো আমরা দেখলাম। টু বি হওয়া বোঝাতে, টু হ্যাভ আছে বা থাকা বোঝাতে, টু ডু করা বোঝাতে, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। ওকে, এবার আরেকটা কথা বলতে হবে তোমাদেরকে যে কখনো কখনো এই যে অক্সিলারি ভার্ব বা এই যে আমাদের এই যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে না, এম, ইজ, আর, এরাও কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করে, ঠিক আছে। যেমন ধরো আমি বলি যে হি ইজ এ বয়, তাহলে তোমরা বলবে স্যার আপনি যে বললেন যে ইজ এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তো কিন্তু এক্ষেত্রে যে এই হি ইজ এ বয় এই সেন্টেন্সে দেখো এই ইজ মানে হওয়া, এটা কিন্তু এই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করছে এই ইজ ভার্বটা। অর্থাৎ যদি কখনো কোনো অক্সিলারি ভার্ব সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করে তখন সেটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব। ওকে, এরকম ভার্ব, এই ভার্বগুলো দেখবে অনেক সেন্টেন্সে তাদের সেন্টেন্স বেসিসে এগুলো হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে সেটা হয়ে থাকে। ওকে, নেক্সট এবার আমরা যেটা দেখব ভার্বের আরেকটা আছে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব। ওকে, নেক্সট দেখো আমাদের যে টেন্সের পরিবর্তন অনুযায়ী, ঠিক আছে, টেন্স এর পরিবর্তন বা কনজুগেশন অনুযায়ী, কনজুগেশন CONJUGATION, ঠিক আছে,
কনজুগেশন ওয়াইজ ভার্বকে দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে। কনজুগেশন মানে হচ্ছে দেখবে আমরা জানি না ডু ডিড ডান সি স সিন, তাই না, এইগুলোকে দেখবে এই যেটাকে বলা হয় কনজুগেশন, ঠিক আছে। তো এই কনজুগেশন হিসাবে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি রেগুলার ভার্ব আর একটা হলো ইররেগুলার ভার্ব। ওকে, এবার দেখো এটা আমরা একটু বুঝে নিই। রেগুলার ভার্ব তাহলে আমরা কাকে বলবো? রেগুলার ভার্ব হলো দেখো যে সমস্ত ভার্বগুলোকে আমরা ইডি অথবা ডি অথবা আইইডি এই যে এই সাফিক্সগুলো জয়েন করে তাদের টেন্স পরিবর্তন করতে পারবো, তাদেরকে আমরা বলবো রেগুলার ভার্ব। যেমন আমি যদি জিজ্ঞাসা করি, দেখো এখানে বলি আস্ক, দেখো এরপরে আমি যদি ইডি লাগি তাহলে আস্ক, আস্কড, আস্কড, তাই তো। অর্থাৎ সেই সমস্ত ভার্ব যাদের কনজুগেশন অর্থাৎ যাদের টেন্সগত পরিবর্তন আমি ইডি বা ডি বা আইইডি প্রভৃতি সাহায্যে প্রভৃতি সাফিক্সগুলির সাহায্যে করতে পারবো, তাদেরকে আমরা বলবো রেগুলার ভার্ব। ওকে, যেমন আস্কড, আস্ক, আস্ক, সরি আস্ক, আস্কড, আস্কড, এরকম হচ্ছে হেল্প, হেল্পড, হেল্পড, এরকম আরও অনেক ভার্ব আছে দেখবে, ঠিক আছে। নেক্সট ইররেগুলার ভার্ব। ইররেগুলার হচ্ছে ঠিক এর অপোজিট, অর্থাৎ যাদেরকে ইডি ডি বা আইইডি যোগ করে কনজুগেশন করা যায় না বা যাদের টেন্স পরিবর্তন করা যায় না বা যাদের টেন্সের তিনটে রূপ ভিন্ন হয়, তাদেরকে আমরা বলবো ইররেগুলার ভার্ব। যেমন আমি যদি বলি দেখো, দেখো এই যে স্পেন্ড, SPEND, স্পেন্ড, এটা হচ্ছে কি স্পেন্ট, স্পেন্ট, অর্থাৎ দেখো এই একটা রূপ আলাদা, এই রূপটাও আলাদা, ঠিক আছে। অর্থাৎ এদেরকে দেখো ইডি ডি বা আইডি যোগ করে করা যায় না, ঠিক আছে। যেমন আরও আছে, ধরো এই মুহূর্তে আমার মনে আসছে না, যেমন একটু দাঁড়াও আমি বলে দিই তোমাদের, ক্যাচ, ঠিক আছে। আবার ধরো সি, স, সিন, এইগুলো। আবার দেখো এদের তিনটে রূপ দেখো ভিন্ন। আবার ক্যাচ, ঠিক আছে, CATCH, সরি, ক্যাচ, কট, কট, তাহলে এই যে তিনটে রূপ ভিন্ন হয় এদেরকে বলা হয় ইররেগুলার। অর্থাৎ এরা দেখো এই রুলস ফলো করছে না, সেই জন্য হচ্ছে রেগুলার ভার্ব। যারা এই রুলসটা ফলো করে আর যারা ইররেগুলার তারা এই রুলস ফলো করে না, ঠিক আছে। ডি বা ইডি যোগ করে করা যায় না, ঠিক আছে। আরও অনেক এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো, বা তোমাদের কনসেপ্টটা শুধু ক্লিয়ার করে নাও। আশা করি সবারই বই আছে এবং সবার বই দেখবে কনজুগেশন অফ ভার্ব বলে একটা চ্যাপ্টার আছে, অথবা শুধুমাত্র ভার্ব চ্যাপ্টারেই থাকবে, সেগুলো অবশ্যই ভালো করে এগুলো পড়ে নেবে, ঠিক আছে। এগুলো ভয়েস চেঞ্জ বা অন্যান্য ট্রান্সফরমেশনে অনেক কাজে লাগে। এবার আর এক প্রকারের ভার্ব আছে, সেটাকে আমরা বলে থাকি ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট ভার্ব। আচ্ছা, যেটা বলছিলাম যে ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট ভার্ব, অর্থাৎ এই ফাইনাইট ভার্বের আর একটা বাংলা মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি সমাপিকা ক্রিয়া, এবং ইনফাইনাইটের বাংলা আর একটা অর্থ হলো যে অসমাপিকা ক্রিয়া। দেখো এগুলো আমরা বোঝার চেষ্টা করি। এবার ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা কি? যে ভার্ব নাম্বার, পার্সন এবং টেন্সের ব্যবহার অনুসারে পরিবর্তন হয়। দেখো এই যে ভার্বগুলো রয়েছে, স্পিক, আয়ের পরে ব্যবহার করা হয় কি আই স্পিক, হি হলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা কি এস বা ইএস যোগ হয়ে যায়, হি স্পিক্স হয়। তাহলে এই যে ভার্বগুলো রয়েছে দেখো এদের টেন্স বা নাম্বার এবং পার্সন এর ব্যবহার অনুসারে পরিবর্তন হয়, সেই জন্য এদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর ইনফাইনাইট ভার্ব হচ্ছে কি? যাদের নাম্বার, পার্সন এবং টেন্সের পরিবর্তন অনুসারে কোনো পরিবর্তন হয় না, ব্যবহার অনুসারে কোনো পরিবর্তন হয় না, তাদেরকে আমরা বলবো ইনফাইনাইট ভার্ব। যেমন যত ইনফিনিটিভ আছে দেখবে, ইনফিনিটিভের সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে নাম্বার, পার্সন এবং টেন্স ভেদে যে ভার্ব কখনো পরিবর্তন হয় না তাকে বলা হয় ইনফিনিটিভ বা ইনফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবং জিরান্ড হচ্ছে একই ব্যাপার, ইনফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে। জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপেলের উপর ডিটেলস ভিডিও আছে, তোমাদের ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল আজকে আমাদের ভার্বের কনসেপ্ট। ওকে স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি বোঝা গেছে। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করব। ওকে, থ্যাংক ইউ।